বাবা, ও বাবা, আমাকে দুটো পয়সা দাও। অনেক দিন ধরে কিছু খাইনি বাবা। দুটো পয়সা দিয়ে উপকার করলে আমাদের খুব ভালো হতো। তাহলে আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে দুমুঠো ভাত খেতে পারতো বাবা। বাবা, কিছু একটা দাও বাবা। না না, আমার কাছে কিছু নেই। আমার দোকানের সামনে থেকে সরে যাও তো। এখন আমার ধান্দার সময় ধান্দা করতে দাও, আমাকে বিরক্ত করো না তো। এই যাও যাও, আমার দোকানের সামনে থেকে সরে যাও, পরে তোমাকে ডেকে দেবো। চলো চলো। বাবা, আমাকে এক্ষুনি দাও, নাহলে আমার ঘরে যে ছোট্ট মেয়েটা আছে না, সে না খেতে পেয়ে মারা যাবে বাবা। কিছু একটা দাও বাবা। বলছি তো আমি দিতে পারবো না। কেন বারবার আমার দোকানের সামনে এসে ঝামেলা করছো? এবার কিন্তু আমি চুপ থাকবো না, এবার তোমাকে মারতে আমি কিন্তু বাধ্য হব। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমার দোকানে আমি আর জীবনেও আসবো না ভিক্ষা চাইতে। আমি চলে যাচ্ছি বাবা, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও মানে? এই তো মারতে শুরু করলাম, এক্ষুনি ছেড়ে দিলে হয়? তোকে আমি বারবার বলা সত্ত্বেও তুই আমার দোকানের সামনে এসে ঝামেলা করছিস। এই, আমি তোকে বললাম যে পরে এসে তোকে দেবো, তাও শুনলি না। এখন বোঝ ঠেলা। এক্ষুনি তোমার দোকান থেকে চলে যাচ্ছি বাবা। আর মেরো না, লাগছে, চলে যাচ্ছি। বাবা, ও বাবা, তুমি চলে এসেছো? তা আমার জন্য কি খাবার এনেছো বাবা? না রে মা, আমি তোর জন্য কিচ্ছু আনতে পারিনি। পারলে আমাকে ক্ষমা করে দে। তোর বাবা হয়ে আমি তোকে দুবেলা দুমুঠো ভাত খাওয়াতে পারিনি রে মা। বাবা, তোমার কি অবস্থা? তুমি আমার জন্য খাবার আনতে পারোনি সেটা ঠিক আছে, তা তোমার শরীরে এত দাগ কেন? তোমাকে কি কেউ মেরেছে নাকি? না রে মা, আমাকে আবার কে মারবে? আমাকে কেউ মারেনি। বাবা, তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। তোমাকে নিশ্চয়ই কেউ মেরেছে, না হলে এইরকম শরীরের মধ্যে দাগ কখনোই হবে না। আমাকে বলো না, তোমাকে কে মেরেছে? আসলে মা, আজকে সকালে অতনুদের দোকানে গিয়েছিলাম কিছু টাকা ভিক্ষা করবার জন্য, কিন্তু সে আমাকে টাকা তো দেয় না, বরং উল্টে আমাকে মারতে থাকে। আমি তাকে থামতে বললো, সে থামে না। আমরা একমাত্র গরিব বলে লোকেরা আমাদেরকে যা নয় তাই ভাবে অপমান করে, মারধর করে। বাবা, আমি একদিন এর যোগ্য জবাব নিশ্চয়ই দেব। আর বাবা, তোমাকে অত চিন্তা করতে হবে না। আমি একটা লোকের বাড়িতে কাজের জোগাড় করব, আর সেখান থেকে যা টাকা ইনকাম হবে তা দিয়ে আমরা মোটামুটি ভালোভাবে খেতে পড়তে পারবো। না রে মা, আমি তোকে কিচ্ছু করতে দেব না। তোর এখন পড়ার বয়স, কিন্তু দেখ ওপরওয়ালার কি ইচ্ছে, তোকে এমন ঘরে জন্ম দিল যেখানে তোর মা তো তোকে ছেড়ে চলে গেল। তার উপর দিয়ে আবার আমার এই অবস্থা, তোকে স্কুলে পাঠাতে পারছি না, আবার দুবেলা দুমুঠো খাওয়াতেও পারছি না। আমার এসব ভাবলে নিজেরই কেমন খারাপ লাগে। তুমি অত মন খারাপ করো না বাবা, যা হবার তাই হবে, সব দেখা যাবে। উপরওয়ালা তো আছেন, উনি সব ঠিক করে দেবেন। কোথায় গেলে গো? রান্নাঘরে এসো, তোমার জন্য খাবার বেড়েছি। এই তো গিন্নি, আমি চলে এসেছি। দাও দাও, এবার তাড়াতাড়ি খেতে দাও। খিদের জ্বালায় পেটে একেবারে ছুঁচোয় ডন দিচ্ছে। বাহ, আজকে তুমি মাছের ঝোল রান্না করেছো? এটা তো আমার খুব প্রিয় খাবার। হ্যাঁ গো, সেজন্যই তো তোমার জন্য রান্না করেছি। তা আজকে কেমন বাজার গেল তোমার? ভালো বিক্রিবাট্টা হয়েছে তো? ধুর, আর বলো না গিন্নি। কেন গো, কি হয়েছে? জানো, রোজকার সকালের মতো আজকেও আমি দোকানে গেছিলাম এবং সেখানে মাটির কলসি বিক্রি করছিলাম। কোথা থেকে দেখি একটা ভিখিরি আমার দোকানের সামনে আসে এবং টাকা চাইতে থাকে। আমি তাকে বারবার বলি যে আমার দোকানে কিছুক্ষণ পর আসবে, তোমাকে টাকা দিয়ে দেব। সে কোনো কথা শোনে না, আমার দোকানের সামনেই বারবার ঘ্যান ঘ্যান করতে থাকে। আমার মাথা গরম হয়ে যায়, আর যে খরিদ্দারগুলো ছিল তারা বিরক্ত হয়ে যায়। আজকে আমার ব্যবসা ওই কারণে লাটে উঠে যায় আর কি। সে কি গো, তুমি কি বলছো? আজকে তোমার ভালো বিক্রিবাট্টা হয়নি? না গো, সেরকম বিক্রি বাটা হয়নি আমার, কিন্তু এই ভিকিরিটার উপর প্রচুর রাগ আছে। হ্যাঁ, ভিকিরিটা আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে থাকে। ওকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ও বারবার আসবে, আমার ক্ষতি করে চলে যাবে। তুমি বরং এক কাজ করো, তুমি আর আমি আজ রাতে ওদের বাড়ির সামনে যাব, আর ওদের বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দেব। তাহলে ওরাও মরবে, আর আমাদের বিরক্ত করার লোকও কেউ থাকবে না।
অর্থাৎ সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এবার উঠছি গিন্নি। মোড়ল মশাই, অনেকদিন হলো এরকম বিকেলবেলায় হাঁটতে বেরিয়ে পুকুর পাড়ে এসে আড্ডা দেওয়া হয় না। আজকে অনেকদিন পর এলাম, আড্ডা দিতে বড্ড ভালো লাগছে। হ্যাঁ রে শুভজিৎ, তুই ঠিকই বলেছিস। আগেতে প্রায় রোজেরই পুকুর পাড়ে এসে আড্ডা দিতাম, কিন্তু এখনকার যা কাজের চাপ আসছে সেই জন্য আর আসা হয় না এবং আড্ডাও দেওয়া হয় না। তো শুভজিৎ, তোকে একটা কথা বলবো। হ্যাঁ মোড়ল মশাই, বলুন না, কি বলবেন? আসলে আমি বলছিলাম, তোর তো অনেক বয়স হলো, এবার একটা বিয়ে টিয়ে কর। কতদিন আর একা একা থাকবি? এবার তো বাড়িতে একটা বউ মানতে হবে নাকি? হ্যাঁ মোড়ল মশাই, কি যে বলেন না, এখন আমি বিয়ে করব না। আরে লজ্জা পেয়ে তো লাভ নাই রে, বিয়ে আবার করবি না? বিয়ে তো করতেই হবে। তা তোর কোনো মেয়ে দেখা আছে নাকি, নাকি আমি ব্যবস্থা করব? হ্যাঁ, না মোড়ল মশাই, আমি আর কোথায় মেয়ে পাবো? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার তো শালি আছে, শালির মেয়ের সঙ্গে তাহলে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি নাকি? মোড়ল মশাই, হ্যাঁ বললেই কি হয়ে গেল নাকি? আমাকে তো একটু ভাববার সুযোগ দিতে হবে। আপনি বলেছেন, আমি ভেবে আপনাকে পরে খবর দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমাকে খবর দিস। আর চল রে, বিকেল গড়িয়ে যে সন্ধে হতে চললো, এবার বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ মোড়ল মশাই, চলুন, বাড়ির দিকে চলুন। দাও দাও, মশালটা আমাকে দাও, আমি আগুন ধরিয়ে দিচ্ছি। আর এখানে যদি কেউ দেখে ফেলে তখন আমাদেরই অসুবিধায় পড়তে হবে। এদের ক্ষতি করতে গিয়ে আমাদেরই ক্ষতি হয়ে যাবে। নাও, বেশি না বকে তাড়াতাড়ি আগুন ধরিয়ে দাও। চলো চলো, এবার আমরা চলে যাই। আগুন ধরিয়ে দিয়েছি, এবার ওরা জ্বলে পুড়ে মরুক। আমাদের আর কেউ ধান্দার সময় বিরক্ত করতে আসতে পারবে না। চলো চলো, আমরা চলে যাই। যদি কেউ দেখে ফেলে বা এরা যদি ঘর থেকে বেরিয়ে পড়ে, তখন আমরাই ফেঁসে যাব। হে ওপরওয়ালা, হে আমাদের কি হলো? আমরা তো কারোর কখনো ক্ষতি করিনি, তাহলে আমাদের এরকম অবস্থা কি করে হলো? আমাদের বাড়ির পাশে তো কাদের কাদের বাড়িতে আগুন লাগেনি, তবু আমাদের বাড়িতে শুধু কেন আগুন লাগলো? বাবা, এটা হয়তো নিশ্চয়ই কেউ জেনে শুনে আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে। হ্যাঁ রে মা, কেউ জেনে শুনে আগুন লাগিয়েছে, নয়তো আমাদের বাড়িতে ছাড়া আর কারোদেরও বাড়িতে আগুন লাগেনি, শুধুমাত্র আমাদের বাড়িতেই লেগেছে। এটা নিশ্চয়ই কারোর কাজ। ভাগ্যিস ভাগ্যিস আমরা ঠিক সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, না হলে তো আমরা দুজনেই এখন ওপরে চলে যেতাম। বাবা, এসব অলক্ষণের কথা তুমি মুখে এনো না। যা হবার সে হয়ে গেছে। উপরওয়ালা তো আছেন, উনি সব ঠিক করে দেবেন। আর এই কাজ যে করেছে তাকে শাস্তি দেবে। তোর মা চলে যাবার পর এটাই আমাদের মাথার ছাদ হয়েছিল, কিন্তু আমাদের মাথার ছাদ নেই। এখন আমরা কোথায় থাকবো, কি করব, কিচ্ছু জানি না। বাবা, এভাবে কেঁদে কোনো লাভ হবে না। আমরা বরং এক কাজ করি, মোড়ল মশাইয়ের কাছে গিয়ে মোড়ল মশাইকে সব ঘটনা বলি। উনি হয়তো আমাদের কিছু সাহায্য করবেন। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। শুধু শুধু বসে থেকে তো কোনো উপায় পাওয়া যাবে না। এর থেকে বরং মোড়ল মশাইয়ের কাছেই যাই, গিয়ে কিছু সাহায্য চাই, চল। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকার ছিল। আরে অতনু, বল কি হয়েছে? তা আমাদের বাড়িতে এ সময় কি করতে এলি? মোড়ল মশাই, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে রে? তোরা এরকম ভাবে কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে খুলে বল। মোড়ল মশাই জানেন, গতকাল রাতে আমরা শুয়েছিলাম, আর কে জানি না মধ্যরাতে আমাদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দিয়েছে। ওটাই আমাদের একমাত্র আশা ভরসা ছিল, এখন ওটাও নেই। এখন আমরা কোথায় যাব, কি করব, কি পরব, কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের সমস্ত জিনিস ওই আগুনে পুড়ে গেছে। ভাগ্যিস আমরা ঠিক সময় বাইরে বেরিয়ে এসেছিলাম, না হলে হয়তো আমরা ওই আগুনে পুড়িয়ে যেতাম। সে কি রে, তোদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে? তা কে আগুন লাগিয়ে দিয়েছে? তুই কাউকে সন্দেহ করিস?
না মোড়ল মশাই, কাউকে সন্দেহ করি না। ঠিক আছে, তোরা যখন আমাদের বাড়িতে এসেছিস, তোরা বরং এক কাজ কর। আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর মতো আছে, ওখানেই তোরা কদিন থাক। আর আমি এ বিষয় নিয়ে তদন্ত করে দেখছি যে কে এই কাজটা করেছে, তারপর তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, আপনি দয়া করে তাড়াতাড়ি দোষীকে খোঁজার ব্যবস্থা করুন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি আমাদের আমাদের থাকবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তা করবো না তো কি করব? আমি গ্রামের মোড়ল মশাই, গ্রামের লোকেদের সাহায্য করবার জন্যই তো আমি আছি। সে বড় লোক হোক কিংবা ছোট লোক, আমি সবাইকে সমান চোখে দেখি। ঠিক আছে অতনু, তুই যা, এখন ওই ঘরে গিয়ে একটু বিশ্রাম করতে যা। যাই, এবার তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে একটু বিশ্রাম করতে হবে। অনেক কাজ করে ফেলেছি, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আরে কি হলো? শুভেন্দুর বাড়ি থেকে এত ফিসফিস করে কিসের শব্দ শোনা যাচ্ছে? শুনি তো গিয়ে। গিন্নি, আশা করছি গতকাল রাতে আমরা অতনুর বাড়িতে যে আগুন ধরিয়ে দিয়ে এসেছিলাম, সেই আগুনে পুড়ে অতনু আর অতনুর মেয়ে মারা গেছে। ওরা মারা যাওয়াই ভালো, বড্ড ঝামেলা করতো তুমি যখন দোকানে থাকতে। হ্যাঁ, বড্ড ঝামেলা করতো। আরে ওর জন্য আমার কতগুলো খরিদ্দার মাটির হাঁড়ি কিনলো না, বাড়ির দিকে চলে গেল। আমার কত ক্ষতি হলো। এবার থেকে আর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, বড্ড ঝামেলা করতো ওরা তোমার ধান্দার সময়। কি শুভেন্দু এসব কি বলছে? ওই তাহলে ওদের বাড়িতে গিয়ে মধ্যরাতে আগুন লাগিয়ে দিয়েছে। যাই তো, শুভেন্দুর সাথে একবার সরাসরি কথা বলি। এই শুভেন্দু, এই তুই এসব কি কথা বলছিস? তুই অতনুদের বাড়িতে মধ্যরাতে আগুন লাগিয়ে দিয়েছিস? সুজিত দা, তুমি করতে গেলে? আগে বল, তোরা এইমাত্র যা কথা বলছিলি সমস্ত কিছু সত্যি কিনা? হ্যাঁ সুজিত দা, সমস্ত কিছু সত্যি। তা আপনি কাউকে বলবেন না। আপনাকে আমি দুটো মাটির হাঁড়ি দিচ্ছি, আপনি দয়া করে কাউকে বলবেন না। ঠিক আছে, তাহলে দে আমাকে দুটো মাটির হাঁড়ি দে। আর আমিও ভাবছিলাম যে তোদের দোকান থেকে একটা মাটির হাঁড়ি কিনে নিয়ে যাব। বেশ ভালোই হয়েছে, কোনো টাকাই লাগলো না, অথচ দুটো মাটির হাঁড়ি পেয়ে গেলাম। ঠিক আছে, আমি এখন আসছি রে। হ্যাঁ সুজিত দা, তুমি যাও বাড়ির দিকে, আর কাউকে বলো না কিন্তু। হ্যাঁ, সেসব নিয়ে তুই এত চিন্তা করিস না, তুই তো আমাকে বলেছিস, আমার মনে আছে। আসুন আসুন, আমার দোকানে আসুন, ভালো ভালো বড় সাইজের মাটির হাঁড়ি নিয়ে যান, আসুন। হায় উপরওয়ালা, এ আমার কি হলো? আমার এতগুলো মাটির হাঁড়ি বিড়ালটা এসে ভেঙে দিয়ে গেল। আরে উপরওয়ালা, আমি কি ক্ষতি করেছি যে আমার এত বড় তুমি ক্ষতি করে দিলে? এত লোকসান হয়ে গেল আমার, আমি কি খাবো কি? আরে কি হলো গো শুভেন্দুদা, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? কিছু হয়েছে নাকি? আর তোমার দোকানের সামনে এত মাটির হাঁড়ি ভাঙা কেন? কেউ কি এসে হাঁড়িগুলো ভেঙে দিয়ে গেছে নাকি? কি বলবো রে দিব্যেন্দু, সকাল থেকে বেশ ভালোই মাটির হাঁড়ি বিক্রি করছিলাম। হঠাৎ করে একটা বিড়াল আমার দোকানে আসে এবং আমার দোকানের প্রায় বেশিরভাগ হাঁড়ি দেখ না ভেঙে ফেলে দিয়েছে। এবার তুই বল আমি কি করব? আমার যে অনেক বড় লোকসান হয়ে গেল। হয়তো তুমি নিশ্চয়ই কারুর কিছু ক্ষতি করেছিলে, তাই ওপরওয়ালা তোমাকে তোমার যোগ্য শাস্তি দিল। ঠিক আছে শুভেন্দুদা, তুমি মাটির হাঁড়ি বিক্রি করো, আমি যাচ্ছি গো, আমার আবার অনেক কাজ আছে। কি গো, কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? জানো, গতকাল আমার বাড়িতে ওই অতনু এসেছিল তার মেয়েকে নিয়ে, এবং তারা বলছিল যে তাদের বাড়িটা নাকি রাতের বেলায় কেউ ইচ্ছে করে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। সেটা নিয়ে একটু চিন্তা করছি যে কে আগুন লাগাতে পারে। তা তোমার সহকারীকে বলো না যে এই ব্যাপারটা নিয়ে একটু তদন্ত করতে। তুমি এত চিন্তা করছো কেন? তুমি যদি এত চিন্তা করো তাহলে তোমার শরীর খারাপ করবে তো। আসলে গিন্নি, শুভজিৎ তো পাশের গ্রামেতে একটু কাজের উদ্দেশ্যে গেছে। আজকে তো তার চলে আসবার কথা, হয়তো বিকেলে আসবে। বিকেলেই তাকে খবরটা দেব, তারপর থেকেই ও তদন্ত করা শুরু করে দেবে। তখন আমি আর অত চিন্তা করব না। তবে এখন শুভজিৎ নেই, তাই তো আমাকে একটু চিন্তা করতে হচ্ছে যে কে এই নোংরা কাজটা করতে পারে এদের সাথে। তা যেই করুক সে কিন্তু খুব খারাপ করেছে। একে তো তাদের কোনো কাজ বাজ নেই, ভিক্ষে করে দুবেলা দুমুঠো খেতে পায়, তাও কিনা সন্দেহ।
তাদের সাথে যে এরকম করেছে তাদের একদম চরম শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। সেই জন্যই তো যত তাড়াতাড়ি সম্ভব যে এই কাজটা করেছে তাকে খোঁজাটা আমাদের অত্যন্ত জরুরি। কি হয়েছে গো? তুমি সেই দোকান থেকে এসে কেমন মনমরা হয়ে বসে আছো, ভালোভাবে আমার সাথে কথা বলছো না। কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো না। গিন্নি জানো, আজকে আমি দোকানে গিয়েছিলাম, মাটির হাঁড়ি বিক্রি করছিলাম, কোত্থেকে জানি না একটা বিড়াল এসে কেলো করে দিয়ে চলে গেল। আমার অনেকগুলো মাটির হাঁড়ি ভেঙে ফেলে দিয়ে গেল। ওর অনেক টাকার ক্ষতি হয়ে গেছে গো। সে কি বলছো? একটা বিড়াল এসে তোমার সমস্ত মাটির হাঁড়ি ফেলে দিল, তুমি বিড়ালটাকে তাড়াতে পারোনি? বিড়ালটাকে তো তাড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আমি যাওয়ার আগে সমস্ত হাঁড়ি আমার ফেলে দিয়েছে। জানো গিন্নি, সেই সময় দিব্যেন্দু আমার দোকানের সামনে দিয়ে যায়, আমাকে বলে তুমি নিশ্চয়ই কোনো কারোর ক্ষতি করেছিলে আর সেই জন্যই তোমার আজকে এরকম অবস্থা হয়েছে। ওপরওয়ালা তোমাকে সেটারই শাস্তি দিয়েছে। তাহলে কি সেদিন আমরা অতনুর বাড়িটা যে আগুন ধরিয়ে দিয়েছিলাম সেটারই শাস্তি দিল উপরওয়ালা? হ্যাঁ গো গিন্নি, দিব্যেন্দু বলবার পর আমি সেইটাকে নিয়েই চিন্তা করছিলাম। হয়তো হয়তো আমি সেদিনকে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম বলেই ওপরওয়ালা আজকে আমার এই শাস্তি দিল। ছেড়ে দাও, আর অত চিন্তা করো না। যা হবার তা হয়ে গেছে। তুমি অনেক ক্লান্ত হয়ে আছো, একটু বিশ্রাম করবে, চলো। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনার সাথে একটু দরকারি কথা ছিল। তার আগে তোর সাথে আমার দরকারি কথা আছে। জানিস অতনুর বাড়ি আগুনে পুড়ে গেছে। মোড়ল মশাই, সেই জন্যই তো আমি আপনার বাড়িতে এলাম। এই বাড়ি পুড়ে যাওয়ার ঘটনাই তো আপনাকে বলতে এলাম। আর কে এই আগুন লাগিয়েছে সেটাও আমি জানি। আমি পাশের গ্রাম থেকে বাড়ি আসবার সময় শুভেন্দুর বাড়ির পাশ দিয়ে আসছিলাম, তখন বাড়ির বাইরে থেকে তাদের ওই কথাবার্তা একটু শুনে ফেলি। তারা নাকি বলছে যে তারা এবার আগুনে পুড়ে মারা যাবে, আর তারা আমাদের দোকানে ভিক্ষি চাইতে আসবে না, এবং হাতে নাতে ধরতে তাদেরকে বাড়িতে আমি ঢুকে যাই। হ্যাঁ, তা আমাকে লোভ দেখায়, বলে নতুন দুটো মাটির হাঁড়ি দেবে, কাউকে বলবে না, এই সব করে। সেই হাঁড়ি দুটোকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে গিয়ে। আমি ভাবি যে পাপ কাজটা আমি করেছি, ওপরওয়ালা তো সবাইকে দেখছেন, তাই কাজটা করা উচিত হবে না। আপনাকে তাই বলতে এলাম বাবু। বাহ, তোর এই মানসিকতা দেখে আমি ভীষণ মুগ্ধ। ঠিক আছে, তুই কালকে সকালে ওদেরকে আমার বাড়িতে ডেকে আনবি, আমি ওদের সাথে কথা বলবো। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আমি এখন আসছি। মোড়ল মশাই, আপনার কথা মতো এদের সকলকে ডেকে এনেছি। মোড়ল মশাই, আমাকে সকাল সকাল কেন এখানে ডাকা হলো? আমি কি কিছু করেছি মোড়ল মশাই? কি করেছিস মানে? তুই আমার থেকে লোকাবি? আমাকে শুভজিৎ সমস্ত কথা এসে বলে দিয়েছে যে তুই ওকে কিভাবে লোভ দেখিয়েছিস, আর তুই অতনুদের বাড়িতে যে আগুন লাগিয়েছিস সেই সমস্ত কথা আমাকে সব বলে দিয়েছে। শুভজিৎ দা, তুই সব বলে দিলে যে আমি সব কাজ করেছি, তাহলে তোমাকে আমি যে মাটির হাঁড়ি দুটো দিলাম সেটার কথা তুমি রাখলে না? তার আগে তুই বল যে তুই এরকম খারাপ কাজ করলি, তোর একবারও বিবেকে বাঁধলো না যে ওরা খেতে পায় না? আরে তাদের একটা মাত্র মাথার উপর ছাদ আছে, সেটাও তোরা নষ্ট করে দিলি। তোদের এতটুকু লজ্জা লাগে না? মোড়ল মশাই, এদেরকে কঠোর শাস্তি দিন না। সে তো দেবই। শুভেন্দু, তুই আর তোর গিন্নি এক্ষুনি এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাবি। এই গ্রামেতে যেন আমি তোদেরকে আর দেখতে না পাই। মোড়ল মশাই, এরকম হবে না, আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন না মোড়ল মশাই। না, আমি তোকে ক্ষমা করব না। তুই এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যা। আর তুই যে বাড়িতে থাকিস সে বাড়িতে এখন থেকে অতনু আর তার মেয়ে থাকবে। এটাই হলো তোদের শাস্তি। মোড়ল মশাই, এই দুটো মাটির হাঁড়ি কি করব? ঠিক আছে, দুটো হাঁড়ি যখন আছে তাহলে বাজার থেকে 2 কিলো খাসির মাংস নিয়ে আয়। আজকে মাটির হাঁড়িতে খাসির মাংস রান্না করে খাবো।